জয়েন হচ্ছে হইতে থাক। আমরা হচ্ছে আমাদের সেশনের যে ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে শুরু করব। সো আমার ভয়েস কি শোনা যাচ্ছে সবার কাছে? কেউ একজন যদি একটু কনফার্ম করতে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ক্লিয়ার না? আচ্ছা, ওকে। সো আজকে আমাদের সেশনটা হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারের উপরে সফটওয়্যার ডেভেলপার এবং সিকিউরিটি প্রফেশনালরা হচ্ছে কীভাবে কাজ করে। হ্যাঁ, সো এটার প্রয়োজনীয়তাটা কি। সো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আসাদুজ্জামান নূর। আমি হচ্ছে ইনফোসেক বাংলাদেশের হচ্ছে কো-ফাউন্ডার এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এখন। সো আমাদের সাথে হচ্ছে গেস্ট হিসেবে আছে নাহিদ হাসান ভাই। উনি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে সার্টিফাইং অথরিটি আছে, ওই সার্টিফাইং অথরিটি হচ্ছে সিএ ম্যানেজার উনি। সো আমি নাহিদ ভাইকে হচ্ছে ওয়েলকাম করার জন্য সবাইকে একটু অনুরোধ করব। আপনারা হচ্ছে সবাই কমেন্ট সেকশনে নাহিদ ভাইকে একটু ওয়েলকাম করবেন। আর হচ্ছে আমাদের সেশনটা 15তে শুরু হবে আর কি। সো নাহিদ ভাই, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিতেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি অ্যাকচুয়ালি একটু স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, ওকে। সো আমাদের হচ্ছে সেশনটা দুইটা ভাগে হচ্ছে আমরা ভাগ করেছি আর কি। প্রথম সেশনটা হবে হচ্ছে লেকচার, দেন আমরা কোয়েশ্চেন আনসার করবো আর কি। সো নাহিদ ভাই হচ্ছে প্রথম সেশনে লেকচারটা দিবেন, দেন হচ্ছে সেকেন্ড সেশনে হচ্ছে আমরা কিউএনএ নিব। আপনাদের যে কন্ট্রিবিউশন বা আর্টস থাকবে ওগুলোর উপরে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, আচ্ছা। তো আমি হচ্ছে মীর মোহাম্মদ নাহিদুল হাসান, সিএ ম্যানেজার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট আছে সাইবার সিকিউরিটি, সেই বিজিডি গভ সার্ট, এই সার্টের নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন। এই সার্টে কাজ করছি এবং পিকেআই নিয়ে বাংলাদেশ থেকে, পিকেআই বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডিজিটাল সিগনেচার, এটা নিয়ে বাংলাদেশে একদম শুরু থেকে আছি। পিকেআই নিয়ে আমরা কাজ করছি প্রায় 12 বছর। তো আমরা সেই পিকেআই জার্নিটা নিয়ে আজকে কথা বলবো। কথার মাঝখানে আপনাদের হয়তো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো কেন এই জিনিসটা অ্যাকচুয়ালি জরুরি। তো সবাই যখন চলে আসবেন আমরা ইনশাআল্লাহ শুরু করবো আর কি। কখন থেকে আমরা শুরু করবো আমাকে একটু প্লিজ নোটিফাই করবেন। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে শুরু করতে পারি আর কি। সো অলরেডি 15 বেজে গেছে। সো আই গেস আমরা হচ্ছে সেশনটা আগাই, নাহলে রাত হয়ে যাবে। এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে পিকেআই এবং ইসাইন বা ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার দুইটা ফর্ম আছে, একটা ইসাইন, একটা লোকাল সাইনিং। সো আমরা একদম ইসাইনটাই আজকে দেখাবো, বলবো লোকাল সাইন সম্পর্কে কিছু বলবো। এখন আসলে আমরা প্রথমে একটা ছবি দেখি। হ্যাঁ, এই ছবিটাতে দেখেন তো কিছু একটা দেখা যাচ্ছে, ভ্লাদিমির পুতিন ট্রাভেল উইথ বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা দেখবেন প্রিন্টেড টিকিট গুলো এরকমই হয়। তো এই ডকুমেন্টটাতে দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিন ঢাকা থেকে সিলেটে জার্নি করেছেন। এই নিউজটা হয়তো সবাই আমরা দেখেছি, রাইট? জাস্টিন ট্রুডো বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশের ডাটাবেজেও এই জিনিসটা ছিল এবং এটা পাবলিক নিউজ ছিল। আমাদের এই যে বর্তমান যুগে এই জিনিসগুলো প্রতিনিয়ত হচ্ছে, এগুলাকে কি বলছে? আমরা ডকুমেন্ট ফরজারি বলছি।
এখন আপনারা কি কেউ অনলাইনে এইভাবে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করেন? বিদ্যুৎ বিল, গ্যাস বিল? আমাদের আসলে এখন আমরা ইজিলি বিদ্যুৎ বিল, গ্যাস বিল ঘরে বসে বিকাশ বা নগদের মাধ্যমে আমরা দিতে পারি। ইভেন আমাদের অনলাইনে যে ফর্ম সাবমিশন করতে হয় সেক্ষেত্রে কি ঘটে দেখেন তো একটা জিনিস। আমরা প্রথমে করি কি, একটা ফর্ম অনলাইনে ফিল আপ করি, ফিল আপ করার পরে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এটার মধ্যে সাইন করি, ম্যানুয়ালি সাইন করে তারপর এটাকে আবার আপলোড করি অথবা কোরিয়ারের মাধ্যমে পাঠাই, রাইট? তো এই যে সমস্যাগুলো, আমরা টোটালি ডিজিটাল না, এই যে সমস্যাটার সমাধানের জন্য আমাদের একটা ওয়ে আছে, ওয়ে রাউন্ড, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। তো ডিজিটাল সিগনেচারের আইনগত কিছু ভিত্তি আছে। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালে এটাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে, ডিজিটাল সিগনেচার বাংলাদেশে থাকবে। এবং ধারা 2, ধারা 6, ধারা 7, ধারা 8-এ ইলেকট্রনিক স্বাক্ষরের কথা বলা আছে। পাশাপাশি আমি একটু আরেকটা ডকুমেন্ট শেয়ার করি যে এটা কি কি হবে। ইলেকট্রনিক স্বাক্ষর অর্থ হবে ইলেকট্রনিক আকারে কোনো উপাত্ত যা স্বাক্ষরদাতার সহিত সম্পূর্ণ অনন্য রূপে সংযুক্ত থাকবে। ইন্টিগ্রিটি এনশিওর হবে, অথেন্টিসিটি এনশিওর করা যাবে এবং কনফিডেন্সিয়ালিটি এনশিওর হবে। সো ধারা 6 ইলেকট্রনিক রেকর্ডের আইনানুগ স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন যে আমরা যে কাগজে স্বাক্ষর করি এবং এটা যে স্ক্যান করি, এটার কিন্তু আদালতে, বাংলাদেশের আদালতে কিন্তু আইনগত কোনো বৈধতা নাই। আপনি যদি কোনো একটা ডকুমেন্ট ফরজারি হয় বা আপনার স্বাক্ষর নকল করে কেউ নিয়ে যায়, আদালত বলবে, বা আপনার স্বাক্ষরই যদি হয়, আদালত ওইটাকে অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের আদালতে ওই ডকুমেন্টটা অ্যাকসেপ্টেড না। তো এইখানে ইলেকট্রনিক স্বাক্ষরটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য করা হয়েছে। ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য বাংলাদেশে একটা কর্তৃপক্ষ আছে যেটাকে বলা হয় কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিস। তারা হচ্ছে রেগুলেটরি বডিজ। তারা তো এই আইন, বিধি, গাইডলাইন তৈরি করে, যেমন তথ্য প্রযুক্তি বিধিমালা 2010, বাংলাদেশ রুট সিএ সার্টিফিকেটের পলিসি, বাংলাদেশ রুট সার্টিফিকেশনের অনুশীলনের বিবৃতি, টাইম স্ট্যাম্পিং একটা গাইডলাইন করা আছে, ডিজিটাল স্বাক্ষর ইন্টারঅপারেবিলিটি নির্দেশিকা আছে। কারণ বাংলাদেশে অনেক 8টা কোম্পানি বা 8টা প্রতিষ্ঠান এই ডিজিটাল সিগনেচার ইস্যু করে, এদের মধ্যে ইন্টারঅপারেবল হইতে হয়, এই জন্য এই গাইডলাইনটা আছে। পিকেআই অডিটের গাইডলাইন আছে, আমাদেরকে নিয়মিত অডিট করা হয়। ই সাইনের জন্য গাইডলাইন তৈরি করা আছে, এপিআই স্পেসিফিকেশন নিয়ে গাইডলাইন করা আছে। এই গাইডলাইনগুলো সিসিএ থেকে পাবলিশ করা হয়। তো যেমন ডিজিটাল স্বাক্ষরের আইনগত ভিত্তি কি, ব্যাংকার বহি সাক্ষ্য আইন 2021-এ ইলেকট্রনিক স্বাক্ষরের সাক্ষ্যগত মূল্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষ্য আইন, যেটা আমরা এভিডেন্স অ্যাক্ট বলি, সেই এভিডেন্স অ্যাক্টের 2022 সালে এটাকে ডিজিটাল স্বাক্ষরের সাক্ষ্যগত মূল্য নিশ্চিত করা হয়েছে। তারপর আরো কয়েকটা আইনে, তথ্য অধিকার আইনে ডিজিটাল স্বাক্ষরের বিষয়ে বলা হয়েছে। জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালাতে বলা আছে, সচিবালয়ের নির্দেশনায় এই ডিজিটাল স্বাক্ষরের ব্যবহারের মাধ্যমে সকল অফিসে কার্যক্রম চালু করার নির্দেশনা আছে। এটা গ্লোবাল, তাইলে ব্যাকগ্রাউন্ডটা কি? গ্লোবাল হচ্ছে ইউনিসেট্রাল মডেল ল, যেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল। 2001 সালে এই লটা পাবলিশ হয়েছে। সেই ইউনিসেট্রাল মডেল লতে এই ডিজিটাল স্বাক্ষরের বৈশ্বিক যে অ্যাকসেপ্টেন্স সেটা এনশিওর করা হয়েছে। আর দুইটা সংস্থা আছে, যেটা হচ্ছে সিবিপিআর, যেটা আমেরিকা ফলো করে, আর ইউরোপে ফলো করা হয় জিডিপিআর। এই সব জায়গাতেও ডিজিটাল স্বাক্ষরের একটা সাক্ষ্যগত মূল গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। এই ডিজিটাল স্বাক্ষর আমরা আসলে এখন আসেন দেখি, এটা তো দেখলাম আইনগত ভিত্তি, আমাদের আইনগত সম্পূর্ণ ভিত্তি আছে, যেটা আমাদের ওয়েট সিগনেচার বা হাতের স্বাক্ষর করা সিগনেচার যেটা স্ক্যান করে তার বৈধতা আদালতের নাই। তাইলে এখন আমাদের আসলে আমরা বাস্তব জীবনে কেন এটা প্রয়োজনীয়তা আছে, বা আমাদের কি প্রয়োজন পড়লো যে আমাদের এই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করতে হবে। আসলে আমরা একটা জিনিস দেখি যে প্রবলেমস অফ ওয়েট সিগনেচার, মানে ওই ওয়েট সিগনেচারের প্রবলেম গুলা কি হয়, যার কারণে আমার ডিজিটাল সিগনেচার আসতে হচ্ছে। প্রথম আলোর
তো আমরা সবাই জানি। আপনারা যদি প্রথম আলোর অনুসন্ধানে গিয়ে স্বাক্ষর জাল লিখেন তাইলে আপনারা দেখবেন 26,745টা এই স্বাক্ষর জালের খবর আছে। আমরা হয়তো এই যে খবরগুলা সবাই চোখ মানে সময় এড়িয়ে যাই। আমাদের দেশেই এত পরিমাণ স্বাক্ষর জালিয়াতির ঘটনা প্রতিদিন ঘটছে। এইখানে স্বাক্ষর জালিয়াতির কিছু নমুনা ছিল পিডিএফ, আমি পিডিএফটা পরে শেয়ার করে দিব, যে মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক স্বাক্ষর জালিয়াতির খবর আছে। তো এই প্রবলেমগুলোকে আমরা যদি সমাধান করতে চাই, কিভাবে আমি সমাধান করব, সেটা করার একমাত্র উপায় হচ্ছে লিগ্যাল ওয়ে, হচ্ছে পিকেআই। পিকেআই মানে হচ্ছে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। পিকেআই অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট না, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে তিনটা জিনিস নিয়ে পিকেআই গঠিত। একটা হচ্ছে পিপল, প্রসেস এবং টেকনোলজি, বা পিপল প্রসেস ল, এভাবে বলা যায় পিপিটি। বা পিপল তো আমরা জানি মানুষ, প্রসেস, এখানে প্রসেস যদি আমরা পিপিটি বলি, প্রসেসটা হচ্ছে আমাদের আইন ল যেটা আছে, আর টেকনোলজি হচ্ছে যে টেকনোলজিটা ব্যবহার করে আমরা এই পিকেআই করব। এই তিনটার কোনোটা যদি বাদ যায় তাহলে পিকেআই হবে না। এবং পিকেআই কেন হচ্ছে না, বা এটার একটা এক্সাম্পল আমরা শেষের দিকে দিব। তো পিকেআই ইনফ্রাস্ট্রাকচার আসলে কেন আমরা ব্যবহার করব, পিকেআই আমাদেরকে কি সুবিধাগুলো দিবে? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, নন রিপুডিয়েশন, রেগুলেটরি কমপ্লায়েন্স মানে হচ্ছে যে আমাদের আইনগত বৈধতা দিবে, সিকিউরলি আমরা যে কোনো ট্রানজাকশন করতে পারবো, আমরা ডাটা প্রোটেকশন করতে পারবো। এখন ডাটা প্রোটেকশনটা কেন দরকার আপনারা হয়তো এখন জানেন, পৃথিবীতে এই মুহূর্তে এআই খুব ফাস্ট গ্রোয়িং, রাইট? জেনারেটিভ এআই। সো এই জেনারেটিভ এআই এর ডাটা আপনি ম্যাচ করাবেন কিভাবে, কোনটা অথেন্টিক, কোনটা এআই দিয়ে তৈরি, আমাদের খুঁজতে হয়, খালি চোখে বোঝা যায় না। ওই প্রবলেমগুলো সলভ করার জন্যই এই ডিজিটাল সিগনেচার কাজ করে। সো পাবলিক ইনফ্রাস্ট্রাকচার পিকেআই এর কম্পোনেন্টগুলো কি? পিকেআই এর কম্পোনেন্টগুলো হচ্ছে সার্টিফাইং অথরিটি, একটা সিএ থাকবে যারা অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা ইস্যু করবে, ডিজিটাল সার্টিফিকেট যেটা নিয়ে আমরা কথা বলবো আজকের সেশন, রেজিস্ট্রেশন অথরিটি, ভ্যালিডেশন অথরিটি, পাবলিক কি, প্রাইভেট কি, সিকিউর স্টোরেজ। একটা ডিজিটাল সিগনেচারের একটা পাবলিক কি থাকবে, একটা প্রাইভেট কি থাকবে। এবং একটা ডিজিটাল সিগনেচার আমরা বাংলাদেশে ইস্যু করার সময় একজন গ্রাহককে বা কাস্টমারকে আমাদের যাচাই করতে হয়। সেই যাচাইয়ের জন্য একজন রেজিস্ট্রেশন অথরিটি চেক করে ডাটা, তারপরে ভ্যালিডেশন অথরিটি ভ্যালিড করে, তারপর সার্টিফিকেট ইস্যু হয়। বাংলাদেশে পিকেআই হায়ারার্কি, আমি যদি খুব ফাস্ট চাই আপনারা বলতে পারেন, আমি প্রয়োজনে একটু স্লো বলবো। আমাদের দেশে পিকেআই এর যে মডেলটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে 4 লেয়ারের। সেখানে সবার উপরে থাকবে রুট সিএ বা অফিস অফ দ্য কন্ট্রোলার সার্টিফাইং অথরিটিজ, বা বাংলাদেশ গভর্নমেন্টের যে অথরাইজড অফিস আছে, রেগুলেটরি বডি আছে, তারা হচ্ছে আমাদের এই পিকেআই হায়ারার্কি সবার উপরে থাকবে। সেকেন্ড লেয়ারে থাকবে লাইসেন্স সিএরা, যারা সার্টিফিকেট ইস্যু করবে। থার্ড লেয়ারে থাকবে সাব সিএ, এখানে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ইসাইড আছে। এইগুলোর মধ্যে আসলে টেকনোলজিক্যালি কোনো ধরনের মিসম্যাচ নাই, কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই, সবই সেম। এখানে ভেরিফিকেশন মেথড অনুযায়ী ক্লাসিফিকেশন গুলা করা হয়েছে, এবং কিভাবে করা হয়েছে আমি সেটা বলবো। এন্ড এবং সবার শেষে হচ্ছে এন্ড এন্টিটি সার্টিফিকেট। এইএস ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এটা অ্যাকচুয়ালি এর স্ট্যান্ডার্ডটা হচ্ছে X509, এই স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট হয়। এবং RFC 5280 এর মধ্যে স্ট্যান্ডার্ডগুলো বলা আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো নিয়ে আমরা সার্টিফিকেট তৈরি করেছি। ক্লাস 0 সার্টিফিকেট হচ্ছে, ধরেন আপনার কাছে শুধু একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আছে, আমরা আপনাকে একটা সার্টিফিকেট দিব যার মেয়াদ থাকবে 30 দিন। এর মধ্যে আপনাকে যাচাই করার কোনো প্রয়োজন নাই আমাদের। ক্লাস 1 সার্টিফিকেট, এটা হচ্ছে লো অ্যাসুরেন্স সার্টিফিকেট। আপনার যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোনো ফটো আইডি থাকে,
আইডি কার্ড থাকে, তাইলে আপনি এই সার্টিফিকেটটা নিতে পারবেন। এটার জন্য গভর্নমেন্টের একটা ফি আছে, বা সব প্রত্যেক সার্টিফাইং অথরিটির জন্য আলাদা আলাদা ফি। ক্লাস 2 সার্টিফিকেট যখন আপনারা নেবেন, এটা হচ্ছে আদালতে সাবমিসিবল। এখান থেকে শুরু হবে। যখন একজন ব্যক্তি কোনো ডকুমেন্ট স্বাক্ষর করবে, তখন ক্লাস 2 সার্টিফিকেট দিয়ে যদি স্বাক্ষর করে, সেটা আদালতে অ্যাডমিসিবল হবে। এই ক্লাস 2 সার্টিফিকেট যখন আপনি নিতে চাইবেন, তখন আপনাকে আপনার এনআইডি দিতে হবে, আইডেন্টিটি প্রুফ করা হবে। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর সিএ থেকে আপনার সাথে যোগাযোগ করবে, আবার ফোনে হয়তো আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার একটা ছোটখাটো ইন্টারভিউ হতে পারে। আপনার পরিচিতি নিশ্চিত হওয়ার পরে আপনাকে একটা ক্লাস 2 সার্টিফিকেট দেওয়া হবে। ক্লাস 3 সার্টিফিকেট যখন দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে অ্যাসুরেন্স লেভেল হাই। এই ক্লাস 3 সার্টিফিকেট সাধারণত দেওয়া হয়, ব্যক্তিকেও দেওয়া যায়, অর্গানাইজেশনকেও দেওয়া যায়। সো অর্গানাইজেশনের পক্ষে কোনো একজন ব্যক্তি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, করার পরে ওনার সাথে ফিজিক্যালি আমার সিএর কোনো একজন মেম্বার, যে আর এ অথবা ভি এর রোল প্লে করবে, তারা দেখা করবে, তার সাথে ইন্টারভিউ নেবে, তার পরিচিতি যাচাই করে তারপর তাকে সার্টিফিকেট ইস্যু করবে। এটা হচ্ছে হাই অ্যাসুরেন্স সার্টিফিকেট। আপনারা হয়তো ক্লাস এসএসএল সার্টিফিকেটের নাম অনেকেই জানেন। সো এসএসএলটা আসলে আমাদের দেশে ক্লাস 3 সার্টিফিকেট হিসেবে ব্যবহৃত হয়। আর ই সাইন সার্টিফিকেটটা হচ্ছে আমরা বলছি রিমোট সাইনিং। সো আপনি মোবাইল ফোন থেকেই সাইন করতে পারবেন। এটার জন্য ইকেওয়াইসি করতে হয়। খুব সহজে আপনি ওই যে বিকাশ বা নগদ যেভাবে রেজিস্ট্রেশন করা যায়, ওইরকম আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে আপনি নিজের ইকেওয়াইসি করতে পারবেন, একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। আর আইডেন্টিটি সার্টিফিকেট হচ্ছে এখানে আপনার নাম থাকবে। সো আমরা সার্টিফিকেটটা দেখবো পরবর্তী সময়ে কিরকম দেখায়। অ্যাকচুয়ালি সিগনেচার কি? সিগনেচার হচ্ছে একটা মার্ক, ইউজুয়ালি একজন পারসনকে আইডেন্টিফাই করার জন্য। এখন ধরেন আপনার ক্যালিগ্রাফিক স্বাক্ষরটা যদি আপনি কোনো ডকুমেন্টে দিয়ে এই চিঠিটা ঢাকা থেকে আপনি পঞ্চগড় বা টেকনাফ পাঠান, বা অনেক দূরে কোথাও পাঠান, তাইলে ওই ব্যক্তি কিভাবে নিশ্চিত হবে যে এই ডকুমেন্টটা আপনার কাছ থেকে আসছে, আপনার স্বাক্ষর করা? আপনার স্বাক্ষর তো সে নাও চিনতে পারে। তো এই প্রবলেমগুলো থেকে যায়। তো ডিজিটাল সিগনেচার কি? ডিজিটাল সিগনেচার হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম, যেটা হচ্ছে আপনার ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং অ্যালগোরিদম দিয়ে তৈরি করা হয়, এবং এটা সহজেই ভেরিফাই করা সম্ভব। আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করি, যাকে আসলে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বলা হয়। ক্রিপ্টোগ্রাফি আবার দুই রকম, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। সো অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে আসলে দুইটা কি থাকে, পাবলিক কি প্রাইভেট কি, দুইটা ব্যবহার করে আসলে কাজটা হয়ে থাকে। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে একটাই কি থাকবে, যেটা দিয়ে আপনার এনক্রিপশন ডিক্রিপশন সবই হবে। সো সিমেট্রিকের কি একটা, অ্যাসিমেট্রিকের দুইটা। তো পৃথিবীতে অ্যাকচুয়ালি কত ধরনের স্বাক্ষর আছে? মোটা দাগে বলতে গেলে আমাদের পৃথিবীতে 4 ধরনের সিগনেচার আমরা ব্যবহার করি এই বিজনেস ওয়ার্ল্ডে। আসেন দেখি আমরা এই 4 ধরনের। আচ্ছা, কেউ কি মানে জানেন এই 4 ধরনের স্বাক্ষর কি? ফ্লোর ওপেন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, আমরা শুনতে চাই কারো কাছ থেকে, কারো যদি নলেজ থাকে 4 ধরনের স্বাক্ষর কি আছে। অ্যাডমিন একটু হেল্প করবেন কেউ যদি বলতে চায়। আমি চাচ্ছি সেশনটা ইন্টারেক্টিভ করার জন্য। সো আপনাদের যদি কেউ জানেন বা আপনাদের যদি কারো কোয়েরি থাকে, করতে পারেন। আচ্ছা, সো আমি কন্টিনিউ করছি। একজন লিখেছেন স্বাক্ষর অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে ওয়েট সিগনেচার। ওয়েট সিগনেচার হচ্ছে আমরা কাগজে যে স্বাক্ষরটা করি সেটাকে আমরা বলছি ওয়েট সিগনেচার। আমরা কলম দিয়ে যে স্বাক্ষরটা কাগজে করি। দ্বিতীয়টা হচ্ছে ই সিগনেচার। ই সিগনেচারটা হচ্ছে আমার ওয়েট সিগনেচার ডিজিটাল ভার্সন। আপনারা কাগজে স্বাক্ষর করার পরে স্ক্যান করে যে স্বাক্ষরটা করেন, অথবা আপনারা যখন পাসপোর্ট নিতে যান তখন একটা মেশিনের উপর স্বাক্ষর করতে হয়, বা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনের উপরে যে স্বাক্ষর করেন সেটাকে বলা হয় ই সিগনেচার। থার্ড হচ্ছে কোয়ালিফাইড ইলেকট্রনিক সিগনেচার, যেটাকে আমরা ডিজিটাল সিগনেচার বা রি সাইন বা রিমোট সাইন যাই বলি না কেন,
ফোর্থ হচ্ছে ক্লিক র্যাপ সিগনেচার। আমি বিশ্বাস করি এইখানে ক্লিক র্যাপ সিগনেচার ইউজ করেন নাই এমন কেউ নাই। ক্লিক র্যাপ সিগনেচারটা হচ্ছে আমরা যখন ধরেন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে যাই, তখন আমাদেরকে বা কোনো একটা ফর্ম ফিল আপ করতে যাই, আমাদেরকে একটা সময় কোনো কিছু টার্মস এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হয়। ওই যে আপনি টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট করেন, সেটাকে বলা হয় ক্লিক র্যাপ সিগনেচার। মানে আপনি কনসেন্ট দিচ্ছেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাই, আমি উপরের সকল যে টার্মস এন্ড কন্ডিশন আছে তার সাথে আমি একমত এবং আমি কনসেন্ট দিচ্ছি। এই মোটা দাগে 4 ধরনের সিগনেচারই দেখা যায়। ইলেকট্রনিক সিগনেচার অ্যাকচুয়ালি কত প্রকার? ইলেকট্রনিক সিগনেচার সাধারণত 3 প্রকার হয়। একটা সিম্পল ইলেকট্রনিক সিগনেচার যেটা আপনি স্ক্যান করেন, অ্যাডভান্সড ইলেকট্রনিক সিগনেচার এর কিছু ফিচার আছে, এবং একটা হচ্ছে কোয়ালিফাইড ইলেকট্রনিক সিগনেচার। আমাদের মূল টার্গেট হচ্ছে কোয়ালিফাইড ইলেকট্রনিক সিগনেচারটা নিয়ে। সো ডিজিটাল সার্টিফিকেট আমরা কাকে বলে? আমি বিশ্বাস করি আপনাদের সবার সার্টিফিকেট আছে। সার্টিফিকেটের কাজটা কি? আপনাদের এই সার্টিফিকেটের কাজটা হচ্ছে ধরেন আপনার এসএসসি বা এইচএসসি এর সার্টিফিকেট যখন দেওয়া হয়, তার মানে আপনাকে একটা রিকগনিশন দেওয়া হচ্ছে যে আপনি একটা পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষাটা আপনি পাস করার পরে আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয় যে হ্যাঁ আপনি এই পরীক্ষাটা পাস করেছেন। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার এই রিকগনিশনটা কিভাবে দিবে? ফিজিক্যাল ওয়ার্ল্ডে ধরেন আপনার যখন একটা এটিএম কার্ড আছে, সে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা দিয়ে ব্যাংকিং করা যায়, ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার এটা একটা অপারেট ভ্যালু আছে, এমপ্লয়ি আইডি কার্ড থাকতে পারে। কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে যখন আপনি আমাকে একটা ইমেল করবেন, চিঠি পাঠাবেন, তখন আমি কিভাবে বুঝবো যে এটা আপনার কাছ থেকে আসছে বা যার কাছ থেকে আসার কথা তার কাছ থেকে আসছে? ডিজিটাল ওয়ার্ল্ডে এই প্রবলেমটা সলভ করার জন্যই ডিজিটাল সার্টিফিকেটের ইন্ট্রোডিউস হয়েছে। আসলে আমরা দেখি ডিজিটাল সার্টিফিকেটের কম্পোনেন্টগুলো কি থাকে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের সার্টিফিকেটের কি কি কম্পোনেন্ট থাকে? যাকে ইস্যু করা হয়েছে তার নাম থাকে, কোন প্রতিষ্ঠান বা কোন শিক্ষা বোর্ড ইস্যু করেছে তার নাম থাকে, তারপরে তার কিছু আরো তথ্য থাকে। তো ডিজিটাল সার্টিফিকেটের ক্ষেত্রে কি থাকবে? কাকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে তার নাম থাকবে, কোন সার্টিফাইং অথরিটি সার্টিফিকেটটা ইস্যু করেছে তার নাম থাকবে। আপনি যখন এই ডিজিটাল সিগনেচার নেবেন তখন আপনি যেই আইডেন্টিটি ডকুমেন্টটা দিবেন সেই আইডেন্টিটি ডকুমেন্টের এনক্রিপ্টেড ভ্যালু থাকবে। তো বাংলাদেশে অ্যাকচুয়ালি এখন এনআইডির এগেইনস্টে এই সার্টিফিকেট দেওয়া হয়, তার মানে এনআইডির একটা এনক্রিপ্টেড ভ্যালু থাকবে, এনআইডির নাম্বারটা সরাসরি দেখা যাবে না, এনক্রিপশন করে দেওয়া হয়। এবং সাবস্ক্রাইবারের পাবলিক কি আপনি দেখতে পারবেন। সার্টিফিকেটের একটা মেয়াদ থাকে, সাধারণত বাংলাদেশে 1 বছর মেয়াদি সার্টিফিকেটই বেশি ইস্যু হয়। এবং সাবস্ক্রাইবার মানে যিনি ইউজার তার ইমেইল অ্যাড্রেসটা ওই সার্টিফিকেটের মধ্যে থাকবে। আচ্ছা, এতক্ষণ আলোচনার পরে এইটা তাহলে আমাদের কি সিগনেচার? আপনার উত্তর দেন তো দেখি। যে এটা 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 হচ্ছে আমাদের ক্যালিগ্রাফিক সিগনেচার বা ইলেকট্রনিক সিগনেচার। তো ডিজিটাল সিগনেচার আসলে দেখতে কেমন হবে সেটা আমরা দেখি একটু। একটা ডিজিটাল সিগনেচার একটা ডিজিটাল ডকুমেন্টে এভাবে থাকবে, সাইন বাই আপনার পুরো নাম থাকবে, কখন আপনি স্বাক্ষর করেছেন সেই সময়টা থাকবে। আমরা সাধারণত যখন কাগজে স্বাক্ষর করি আমরা ডেট লিখি, কখনো টাইম লিখি না, এখানে টাইম সেকেন্ড সহ থাকবে এবং টাইম জোনটাও থাকবে এবং একটা রিজনও থাকবে। আপনি চাইলে রাখতে পারেন যে কি রিজনে আপনি এই ডিজিটাল স্বাক্ষরটা ব্যবহার করছেন। একটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট আসলে দেখতে কেমন? সো ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দেখতে এরকম যে কাকে ইস্যু করা হয়েছে তার নাম থাকবে। আমরা এই সার্টিফিকেটটা লাইভ দেখব এবং তখন আমি আর একটু এক্সপ্লেইন করব। এখন বেনিফিট গুলা কি কি? এখন ডিজিটাল সিগনেচার করলে আপনার টাইম সেভ হবে, কস্ট সেভ হবে, আপনার ইউজার কনভিনিয়েন্স হবে, অনেক ধরনের সুবিধা আছে।
আমি আসলে এইগুলা আলোচনা না করি, আমরা যে মূল জিনিসটা করি। দেখেন এখন বিগত 40 বছরে পৃথিবীতে কাগজের ব্যবহার বাড়ছে 400%। আমরা ডিজিটাল সিগনেচার ব্যবহারকে বলে আমরা গ্রিন অফিস, পেপারলেস অফিস করতে চাই, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে আমরা সেটা করতে পারি। তো একটা প্রাপ্তবয়স্ক গাছ থেকে আসলে কাগজ তৈরির মূল উপাদান হচ্ছে গাছ। একটা প্রাপ্তবয়স্ক গাছ থেকে অ্যারাউন্ড 8000 শিট পেপার হয়, A4 পেপার। তাইলে 4 বিলিয়ন গাছ কাটতে হয় প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি পৃথিবী থেকে। এনভায়রনমেন্টের উপরে কি বিশাল একটা প্রেসার পড়ে, চিন্তা করে দেখেন। প্লাস এই কাগজ তৈরি করার জন্য মানে এক রিম, আমরা যে A4 সাইজের পেপার ব্যবহার করি, সেই পেপার তৈরি করার জন্য 25 লিটার পানির প্রয়োজন পড়ে। আমাদের এটা এনভায়রনমেন্টের উপরে বিশাল একটা প্রেসার। সেই প্রেসারটা আসলে রিলিজ হয়ে যাবে যদি আমরা ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে পারি বেশি করে। এটা আসলে কি হয়, কস্ট কাটিং হয়, প্রিন্টিং আপনার খরচ কমে যায়, ডেলিভারি কস্ট কমে, ডেলিভারি ফাস্টার হয়, স্ক্যানিং কস্ট কমে যায়, ডিসপোজাল কস্ট কমে যায়। এই ধরনের অনেক সুবিধাই আমাদের আছে ডিজিটাল সিগনেচারের। ডিজিটাল সিগনেচার আসলে কি কি কাজে ব্যবহার হয়, এখন আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটাতে আসছি, এটা হচ্ছে আইডেন্টিটি সার্টিফিকেট, যেটা দিয়ে আসলে ডকুমেন্ট সাইন করা যায়, পিডিএফ সাইন করা যায়, এক্সএমএল সাইন করা যায়। ডিজিটাল স্বাক্ষর আসলে ডাটার ক্ষেত্রে দুইটা ফরম্যাটেই সাইন হয়, একটা হচ্ছে এদার পিডিএফ অথবা এক্সএমএল। ওয়ার্ড ফাইলের ব্যাকএন্ডে আসলে এক্সএমএলই থাকে। ইমেল সার্টিফিকেট, এটা দিয়ে আমরা ইমেল সাইন করতে পারি, যে কোনো ইমেলকে আমরা সাইন করতে পারি, এনক্রিপ্ট করতে পারি। সো এন্ড টু এন্ড এনক্রিপশন এনশিওর হয়। মাঝখানে পৃথিবীর কোনো হ্যাকারের পক্ষে এখন পর্যন্ত পসিবল হয় নাই যে একটা এনক্রিপ্টেড ইমেলকে সে পড়তে পারছে। টিএলএস ক্লায়েন্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, এটা ইউজ করা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য, সিস্টেম লগ ইনের জন্য। কোড সাইনিং সার্টিফিকেট, এই যে আমরা যারা আজকে এখানে আছি অনেকে হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, আমরা অনেকে হয়তো কোড সাইনিং সার্টিফিকেটের সাথে পরিচিত আছি, অনেকে হয়তো জানি না কোড সাইনিং সার্টিফিকেটটা কি। কোড সাইনিং সার্টিফিকেটটা দিয়ে একটা সফটওয়্যারকে সাইন করা হয়। কখনো কি আপনারা এমন দেখেছেন যে আপনার সফটওয়্যার ইনস্টল করতে গেছেন কিন্তু পাবলিশার দেখাচ্ছে আননোন বা আনট্রাস্টেড? তখন আমাদের করতে হয় কি, এটাকে অ্যালাউ করে যেতে হয়। তার মানে ওই সফটওয়্যারটা কোনো একটা কোড সাইনিং সার্টিফিকেট দিয়ে সাইন করা না, বা ওই সফটওয়্যার অথেন্টিসিটি নিয়ে তখন ডাউট থাকে। ডিভাইস বা সিস্টেম সার্টিফিকেট, এইটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এই জিনিসটা আমরা ব্যবহার করি। আমাদের প্রতিদিন আমরা ব্যবহার করছি, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রতিদিন আমরা এই সার্টিফিকেটটা ব্যবহার করছি। আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, আপনারা আপনাদের সার্চ অপশনে, সেটিংসে গিয়ে সার্চ অপশনে যান, গিয়ে লিখেন সিএ সার্টিফিকেট। তাইলে আপনার মোবাইল ফোনে যে সার্টিফিকেটটা আছে সেটা আপনারা মানে সার্টিফিকেটের ইয়েটা হয়তো আপনি প্রিভিউ দেখতে পারবেন না, দেখতে পারবেন যে সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটগুলো ম্যানুফ্যাকচারার আমাদেরকে দিয়ে দেয়, এই জন্য আমরা আসলে এই সার্টিফিকেটগুলো নিয়ে জানিও না বা জানার চেষ্টাও করি না কখনো। তারপরে আছে এসএসএল সার্টিফিকেট, যেটা আসলে আমাদের ওয়েবসাইটে থাকে। তো আমি এখন দেখাচ্ছি এসএসএল সার্টিফিকেট। আর সবার শেষে আছে এনক্রিপশন সার্টিফিকেট, যেটা দিয়ে আসলে যে কোনো বড় ডাটাকে এনক্রিপ্ট করে রাখা যায়। আমরা যদি দেখি, দেখেন লেটস সে অ্যাপল, হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে রাইট, এই যে অ্যাপল দেখেন, এই যে আমরা এসএসএল সার্টিফিকেটটা যদি দেখি, কানেকশন সিকিউর, এটা যদি দেখি, দেখেন এখানে দেখা যাচ্ছে ইস্যুড টু apple.com, অর্গানাইজেশনের নাম অ্যাপল ইনকর্পোরেশন, এবং ইস্যুড বাই, এটা অ্যাপলের নিজস্ব সিএ থেকে ইস্যু করা হয়েছে। পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে, মানে ইউএসএ তে টোটাল 2200 সার্টিফাইং অথরিটি আছে, তারা এই নিজেদের সার্টিফিকেট নিজেরা ইস্যু করে।
বড় বড় যত কোম্পানি আছে তারা সবাই নিজেদের সিএ ব্যবহার করে। গুগলের ক্ষেত্রে যদি দেখেন, আমরা গুগলের সার্টিফিকেট গুগল নিজেই ইস্যু করেছে, গুগল ট্রাস্ট সার্ভিস। এবং এইটা অ্যাকচুয়ালি ডিজিটাল সিগনেচার এই অংশটা একটা নীরব বিপ্লব। সাইবার সিকিউরিটিতে এটার ইম্প্যাক্ট আসলে বলে শেষ করা যাবে না। পৃথিবীতে যত ধরনের হাইটেক ডিভাইস আছে, যেগুলো স্মার্ট ডিভাইস বলি আমরা, প্রত্যেকটা জায়গায় এই সার্টিফিকেট ব্যবহার হয়। এটা আপনি ধরতে পারেন নাসার রকেট থেকে বিমান, এবং এখনকার আধুনিক যুগের যে যত ধরনের আর্মস আছে, ডিজিটাল আর্মস, সবগুলোতে এই ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করা হয়। এইগুলো যেহেতু প্রডিউসার নিজেরাই এই সার্টিফিকেটগুলো জেনারেট করে, এই জন্য আমাদের খুব বেশি জানার প্রয়োজন পড়ে না, আমরা জানতেও চাই না। কিন্তু এখন হঠাৎ করে কেন আসলে এই জিনিসটা নিয়ে এত আলোচনা হচ্ছে? যেহেতু এআই আসছে, সো এআই আপনার সেম ডাটা তৈরি করতে পারে। তো ডাটা তৈরি করলে আপনি দুইটা ডাটা ম্যাচ করাতে পারবেন না। তো আমি একটা জিনিস একটু দেখাচ্ছি, দাঁড়ান একটু। আপনারা এই জিনিসটার সাথে হয়তো অনেকেই পরিচিত, রাইট? দেখেন তো, এই মুভিটা আমরা অনেকেই দেখছি, কিন্তু যারা কখনো জীবনে প্রথম এই ভিডিওটা দেখবেন, তারা তো এটাকেই সত্যি বলে ধরে নেবে, রাইট? এবং এটা খুব সহজেই করা সম্ভব। এটাকে বলা হয় ডিপ ফেক। অনেকে আমরা হয়তো এর সাথে পরিচিত আছি। আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, এইখানে এই যে ডিডব্লিউ যে ইয়েটা আছে, ইন্টারভিউ নিচ্ছে, আপনারা বলেন তো এখানে ইউটিউবের একটা ভিডিও আছে, ফেসবুকের একটা ভিডিও আছে, বাম পাশে একটা ইউটিউবের, ডান পাশে একটা ফেসবুকের, কোনটা আসল? আপনারা ভোট দেন তো, আপনারা একটু কমেন্ট করে জানান, আমরা একটু দেখি ইউটিউব না ফেসবুক, আমরা দেখি কে কত বলে। একজন বলেছেন লেফট, মানে ইউটিউবটা হচ্ছে লেফট, ইউটিউবেরটা অরিজিনাল বলছেন। আচ্ছা বলেন, দেখি আমরা ইউটিউব আচ্ছা আমরা তাহলে চেক করি। অনেকেই বলছেন ইউটিউব, সো আমরা যদি দেখি, কারণ ইউটিউবেরটা বলছেন, এর কারণ হচ্ছে ডিডব্লিউ এর লোগোটা আছে, এই তো। আচ্ছা লেটস চেক। তো এটা হচ্ছে ইউটিউবেরটা। তো ইউটিউবেরটা যদি আমরা একটু যাচাই করি, দেখেন এটা কোন চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে? এসকে আজিজ লিগ্যাল সাপোর্ট সেন্টার। তার ইমেল অ্যাড্রেসটা কি? skazizinfo@gmail.com। সো ডিডব্লিউ মতো একটা চ্যানেল এসকে আজিজের ইউটিউব চ্যানেল থেকে নিশ্চয়ই এই ভিডিও পাবলিশ করবে না। তার মানে আমাদের এখানে ফেসবুকেরটা হচ্ছে আসল। আমরা এই যে দেখেন, আমরা খুব সহজ একটা জিনিস যেটা আমরা জানি, ডিডব্লিউর মতো একটা রিনাউন্ড চ্যানেলের ক্ষেত্রে আমরা ভুল করি, আর সেটা যদি ডাটার ক্ষেত্রে হয়, আপনারা কখনোই ধরতে পারবেন না যে এই ডাটা কিভাবে জেনারেট হয়েছে। সো আমাদের হচ্ছে ডিডব্লিউটা হচ্ছে অরিজিনাল, মানে ফেসবুকেরটা হচ্ছে অরিজিনাল।
ফেসবুকেরটা অরিজিনাল। সো দেখেন না, খুব সহজেই এই ডাটা ম্যানিপুলেশন করা সম্ভব। তাহলে এই ডাটা ম্যানিপুলেশন থেকে আমরা বাঁচার উপায় হচ্ছে ডিজিটাল সিগনেচার। আমি এখন একটা জিনিস যেটা করব, সেটা একটা ডকুমেন্ট ডিজিটালি সাইন করে দেখাবো, তারপরে হচ্ছে আমরা বাকি প্রসেসগুলো নিয়ে আলোচনা করবো। সো আমি একটা ডকুমেন্ট ডিজিটালি সাইন করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আমরা যাব। এটা হচ্ছে আমাদের ই সাইন। সো আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে আগে থেকে, আমি লগ ইন করবো আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে। আমার বাসার নেট একটু স্লো, সো সবাই একটু ধৈর্য ধরবেন। এটা হচ্ছে আমাদের একটা ই সাইনিং প্ল্যাটফর্ম। এইখানে আমরা একটা ডকুমেন্টকে সাইন করার জন্য অ্যাটেম্প নিব, যেটা আপনাদেরকে দেখানো সুবিধার্থে। আমি একটা ডকুমেন্ট আপলোড করব আমার ডেস্কটপ থেকে, স্যাম্পল লেটার। আমি এখন এইটার অনেক ফিচার আছে, আমি ফিচার্সের দিকে আজকে যাব না, আমরা জাস্ট ডকুমেন্ট কিভাবে সাইন করা হয় মানে বেসিক আপনাদেরকে জাস্ট জানানোর চেষ্টা করব। এই যে সিগনেচারটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, ফেলে দিব। এই স্বাক্ষরটা করা হয় আসলে আমাদের মোবাইল ফোন থেকে অথরাইজ করতে হয় আর কি, এই স্বাক্ষরটা যখন আমরা করব। আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এখন আমি আমার সাইনিং অ্যাটেম্পট নিব। তো সাইনিং অ্যাটেম্পট নেওয়ার সময় আমার একটা অ্যাপ আছে ই সাইনের জন্য, কুইক পাস, যেটা আমাদের ডেভেলপ করা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কুইক পাস। আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারছিলাম না, ঝামেলা হচ্ছে। আমি জাস্ট আগে দেখাই। আমি এখানে দেখেন, আমার এখানে যে ইয়েটা আছে, আমি চাইলে এখানে ড্র করতে পারি, আমার ক্যালিগ্রাফিটা অ্যাড করে দিতে পারি। মানে আমি চাইলে ডিজিটাল সিগনেচারে যদিও ক্যালিগ্রাফির কোনো ভ্যালু নাই, তারপর আমরা মানসিক শান্তির জন্য ক্যালিগ্রাফিটা আপলোড করে দিচ্ছি আর কি। আমি আপলোড ছাড়াও করতে পারি। সো আমি এখানে সাইন নাও যখন আমি ক্লিক করব, তখন আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে আমার কুইক পাসে। সো আমার এই কুইক পাসের রিকোয়েস্ট আসবে যে আমার একটা ডকুমেন্ট পেন্ডিং আছে সাইন করার জন্য, আমি এই কুইক পাস থেকে অথরাইজ করে দিব ডকুমেন্টটা। সো আপনারা দেখেন আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন, এই যে সাইনিং এর জন্য আমি দিয়েছি ও হ্যাঁ, এটা আসছে। আমি অথরাইজ করে দিই, এখান থেকে অথরাইজ করে দিলে আমার এখানে অ্যাকচুয়ালি সাইনটা হয়ে যাবে, ডকুমেন্টের সাথে সাইনটা অ্যাটাচ হবে। আমি অথরাইজ করতেছি, হ্যাঁ অথরাইজ করে দিলাম, আমার ডকুমেন্ট সাইন হয়ে গেল। সো আমি এই ডকুমেন্টটাকে আগে একটু নামাই, হ্যাঁ ডাউনলোড করে নিচ্ছি। আমি একটু ডাউনলোড করে প্রথমে একটু ওপেন করি। তো দেখেন কি যে পরিবর্তনটা হচ্ছে, এখানে সুন্দর সিম্পল টেক্সট দেয়া আছে। সো এইটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে না? আমরা পিডিএফ এডিট করে বসাইতে পারবো না? আমি এই 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 ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, বলেন এই পিডিএফ এডিট করা পসিবল কিনা বলেন তো, কারা কারা এডিটের পক্ষে ভোট দেন যে এটা আপনারা পারবেন এডিট করে সিম্পল টেক্সট। তো একজন হ্যান্ড রেজ করেছে, ওই অ্যাডমিন যদি একটু ওনার ইয়ে দেন, অ্যাক্সেস দেন।
হ্যান্ড রেজ করেছিল কে জানি, নূর হোসেন। জি ভাই, আমি হ্যান্ডেল করছিলাম বলছেন। জি জি বলেন। বলছেন ভাই এই পিডিএফ এডিট করা পসিবল আছে, এটা পক্ষে তাই হ্যান্ডেল। হ্যাঁ পসিবল, রাইট। আচ্ছা আমি বলছি আপনি এডিট করতে পারবেন, কিন্তু এডিট করলে কি হবে আমরা আসলে এই জিনিসটা দেখবো। হ্যাঁ তো দেখেন খুব সুন্দর করে আমি একটা পিডিএফ রিডারে দেখাচ্ছি। সো পিডিএফ যখন আপনি ডিজিটালি সাইন কোনো পিডিএফ দেখবেন তখন অবশ্যই পিডিএফ রিডারে আপনাকে দেখতে হবে। তো দেখেন তো এই যে এখানে আমি যদি মাউসের কার্সর নিই কিছু হচ্ছে, কিছুই হচ্ছে না। তো আমি যখন এটাকে দেখেন সিগনেচার বক্সটার মধ্যে নিয়ে যাব, দেখেন মাউসের একটা পরিবর্তন হচ্ছে, রাইট। তো আমরা এখানে একটা ক্লিক যদি করি, এটা ক্লিক করা যাচ্ছে, কিছু একটা আসতেছে। দেখেন ডকুমেন্ট সার্টিফিকেশন ইজ ভ্যালিড সাইন বাই, আমার নাম দেয়া আছে, এবং দ্য ডকুমেন্ট নট হ্যাজ নট বিন মডিফাইড সিন্স দ্য সিগনেচার ওয়াজ ক্রিয়েট সার্টিফাইড, দ্য সাইনার্স আইডেন্টিটি ভ্যালিড, এই মেসেজটা দিচ্ছে। এবং সিগনেচার প্রপার্টিজ আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছি যে একটা ডিজিটাল সিগনেচার কে স্বাক্ষর করেছে তার নাম দেখতে পারবো, তার ইমেল অ্যাড্রেস আমরা পাবো, হ্যাঁ, তারপরে সে তার টাইম এবং ডেট দেখতে পারবো, লোকেশনও দেখাচ্ছে। এবং আমরা বলতেছিলাম এই ডকুমেন্টের টাইম স্ট্যাম্পিং হবে। আমরা যদি যাই, এই যে এখানে একটা টিএসএ সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা যে দেয়া টাইম স্ট্যাম্পিং করা আছে যে এই টাইমে এই ডকুমেন্টটা বা এই ব্যক্তি ভ্যালিড ছিল। কারণ সার্টিফিকেটের তো মেয়াদ আছে, 1 বছর পরে মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু এটার যে ওই সময়ে প্রেজেন্ট ছিল সেই জিনিসটা প্রুফ করবে। এখন আসেন আমরা সার্টিফিকেটটা দেখি। আমরা বলছিলাম যে একটা ডিজিটাল সার্টিফিকেট দেখতে কেমন, আপনারা উইন্ডোটা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটের। আমরা যে সার্টিফিকেটটা দেখছিলাম সেই সার্টিফিকেটের 3টা অপশন ছিল, জেনারেল, ডিটেইলস এবং সার্টিফিকেশন পাথ। আমরা দেখি প্রথমটা হলো ইস্যুড টু, কাকে ইস্যু করা হয়েছে, ইস্যুড বাই কাকে, কোন কোম্পানি, যেমন বিসিসি, সাব সিএফ, ইসাইন সার্টিফিকেট। আমরা যে ক্লাসিফিকেশন দেখছিলাম ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ইসাইন। সো এটা হচ্ছে একটা ইসাইন সার্টিফিকেট, এবং এটার ভ্যালিডিটি কত, 9/22/2024 থেকে 9/22/2025 পর্যন্ত। আমরা যদি, এবং এই সার্টিফিকেটটা কি জন্য ব্যবহার করা হচ্ছে, ডকুমেন্ট সাইনিং এর জন্য। সো আমরা যদি এই যে দেখেন এখানে আমরা বলেছিলাম যে কি কি পারপাস ব্যবহার করা হয়, যেটা আইডেন্টিটি সার্টিফিকেট, এটা ডিজিটালি সাইন ডকুমেন্টস। সো এইটা, এই সার্টিফিকেটটা হচ্ছে ডিজিটালি সাইন ডকুমেন্ট সাইনিং এর জন্য শুধু ব্যবহার হবে। এবং আমরা এই ডকুমেন্টটা আমরা আবার ভেরিফাই করতে পারি যদি ডিটেইলসে যাই, তখন আমরা টেকনোলজিটা কি সেটা দেখতে পারবো। এটা হচ্ছে X509 সার্টিফিকেটের ভার্সন 3। আমরা যদি ধরুন একটু গুগলে সার্চ করি X509, এই যে স্ট্যান্ডার্ডটা আছে সার্টিফিকেটের, এই যে এই সার্টিফিকেটের স্ট্যান্ডার্ড আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এই সার্টিফিকেটের আমরা থার্ড ভার্সন এখন ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে হিস্ট্রি দেখতে পারেন, এবং কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে যে RFC 5280 এটা পড়তে পারেন। RFC 5280 এইটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড। এই এতগুলো এখানে যার ইনস্ট্রাকশন আছে সবগুলো থেকে আমরা কিছু কিছু ফিল্ড নিয়ে আমাদের মতো আমরা এক একটা সার্টিফিকেশন তৈরি করা। তো আমাদের বাংলাদেশে, মানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 29 প্রকারের সার্টিফিকেট ইস্যু করে, 29 ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিগুলো, এই যে এই আরএসসি গুলো থেকে বিভিন্ন ফিল্ড নিয়ে নিয়ে বিভিন্ন পারপাসের সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তো আমরা আসলে আমাদের সার্টিফিকেটের এই যে সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে ইউনিক নাম্বার। প্রতিটা সার্টিফিকেটের জন্য এটা আলাদা হবে। একই ব্যক্তির মাল্টিপল সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা হবে, পৃথিবীর কারোর সাথে কারোটা মিলবে না। এখানে আমরা সিগনেচার অ্যালগরিদম হিসেবে আমরা SHA-256 RS এর অ্যালগরিদম ব্যবহার করছি, হ্যাশিং অ্যালগরিদম হিসেবেও SHA-256 ব্যবহার করছি।
এখানে ইস্যুয়ারের একটা তথ্য দেওয়া আছে ডিটেলস, যে ইস্যুয়ারের কমন নেম কি, সাব সিএ ফর ইসাইন সার্টিফিকেট, অর্গানাইজেশন ইউনিট সাব সিএ, অর্গানাইজেশন নেম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এবং কান্ট্রি, সি মানে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ। একটা সার্টিফিকেটের আমরা ডিটেলস দেখলে আমরা বুঝতে পারবো যে কোন দেশের সার্টিফিকেট, ভ্যালিডিটি কবে থেকে শুরু হয়েছে, কবে পর্যন্ত, এবং টাইম সেকেন্ড সহ বলা আছে, এই সময় পরে এই সার্টিফিকেটটা ইনভ্যালিড। সাবজেক্টে থাকবে হচ্ছে কাকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট। আমার নাম দেওয়া আছে সিএনএ, এবং এই যে সিরিয়াল নাম্বার দেখেন, সিরিয়াল নাম্বারে আমরা বলছিলাম যে আপনি যদি এনআইডির থ্রুতে নেন বাংলাদেশে, তাহলে আপনার এনআইডির হ্যাশ ভ্যালুটা এখানে দেয়া থাকবে। তারপরে বাকি ডিটেলস আমার এনআইডি ডিটেলস থেকে নিয়ে আসছে। আমরা বলছিলাম যে পাবলিক কিটা আমরা দেখতে পারবো, এই যে হচ্ছে সেই পাবলিক কি। এখানে একটা চেইন রিলেশন আছে অথরিটি কি আইডেন্টিফায়ার এবং সাবজেক্ট কি আইডেন্টিফায়ারের, চাইল্ড এবং প্যারেন্টের একটা আছে রিলেশন আছে। এখানে সিআরএল ডিস্ট্রিবিউশন পয়েন্ট হচ্ছে সার্টিফিকেট রিভোকেশন লিস্ট, এটাকে বলা হয়। যদি আপনার কোনো সার্টিফিকেটকে বন্ধ করা হয় বা বাতিল করা হয়, তাহলে এই লিস্টের মধ্যে এই আপনার এই সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা থাকবে। তার মানে আপনার সার্টিফিকেট দিয়ে আপনি তখন সাইন করলে ওই ডকুমেন্টটা ইনভ্যালিড হবে। এবং এই সার্টিফিকেটটা যে এক্সটেন্ডেড কিউএসএস মানে হচ্ছে এটা কি জন্য আমরা এই কিটা ইউজ করব সেই জিনিসটা বলা আছে। এটা ডকুমেন্ট সাইনিং এর জন্য, এসএসএল এর ক্ষেত্রে হবে সার্ভার অথেন্টিকেশন, বা ক্লায়েন্ট ভিপিএন এর জন্য হলে ক্লায়েন্ট অথেন্টিকেশন হবে। এইগুলো হচ্ছে মোটামুটি ডিটেলস। তারপরে আমরা যেটা যাচ্ছে সার্টিফিকেশন পাথ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশ যেই পিকেআই হায়ারার্কি ফলো করে সেটা হচ্ছে 4 লেয়ারের, সেই তার সবার উপরে থাকবে রুট সিএ বাংলাদেশ, এ হচ্ছে রুট সিএ বাংলাদেশের সার্টিফিকেট, এবং তারপরে হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিএ, সাব সিএ, সবার শেষে। এখন এখানে আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা অনেকেই হয়তো মাইক্রোসফটের সার্ভার ব্যবহার করে বা কমান্ড দিয়ে আমরা সার্টিফিকেট তৈরি করতে পারি ওপেন এসএসএল দিয়ে, কিন্তু আপনারা এই চেইনটা তৈরি করতে পারবেন না। এই চেইনটা তৈরি করতে পারবেন না, এর কারণ হচ্ছে এই জন্যই পাবলিক কি বা ক্রিপ্টোগ্রাফি বা পিকেআই এতটা স্ট্রং। এর কারণ হচ্ছে এই যে রুট সিএ বাংলাদেশ, এই সার্টিফিকেটটা আপনি পাবলিকলি পাবেন না। এই সার্টিফিকেটটা অফলাইনে আছে, এবং অফলাইনে থাকার শর্ত হচ্ছে এই সার্টিফিকেটটা যেখানে আছে তার 6 লেয়ার সিকিউরিটি দেওয়া আছে। 6 লেয়ার সিকিউরিটি মানে সে প্রথমে হচ্ছে আপনার ওই বিল্ডিং এর এন্ট্রান্স, তারপরে আপনার এই অফিসের এন্ট্রান্স, এই অফিসের ভিতরে স্পেশাল একটা রুম তৈরি করা হয়, সেই রুমের একটা দরজা থাকে, সেই দরজায় 2টা তালা থাকে, সেই 2টা তালার চাবি ডিফারেন্ট 2জন ব্যক্তির কাছে থাকে। সেই তারপরে আপনি এটা যখন ওই রুমে ঢুকবেন 2জনকে নিয়ে, তারপরে একটা ভল্ট পাবেন, যে ভল্টের আবার 2টা চাবি, 2টা তালা, 2টা চালার 2টা চাবি আলাদা আরো 2জন মানুষের কাছে থাকবে। যেই 2জনের কাছে রুমের চাবি আছে তাদের কাছে এই রুট সি এর ভল্টের চাবি থাকবে না, আলাদা 2জনের কাছে চাবি থাকবে। তারা ভল্ট খুলে দিবে। ভল্ট খুলে দেওয়ার পরে আপনারা পাবেন একটা এইচএসএম, হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল বলা হয়, যার মধ্যে এই সার্টিফিকেটটা আছে, এর প্রাইভেট কিটা আছে। তখন এই এইচএসএমটা বের করার পরে এই এইচএসএমটা অ্যাক্টিভ করার জন্য আবার এম অফ এন সার্টিফিকেট ডঙ্গলের প্রয়োজন পড়ে, সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। সেই সার্টিফিকেট কিগুলো আবার আলাদা আলাদা ব্যক্তির কাছে থাকে, মানে কোনো একক ব্যক্তির কাছে এই জিনিসটা থাকে না। তো এই অপারেশনটা করার জন্য 16 থেকে 32 জন লোক প্রয়োজন পড়ে, মিনিমাম 16 জন, ম্যাক্সিমাম 32 জন লোকের প্রেজেন্স থাকতে হয় এই সার্টিফিকেটটা অ্যাক্সেস করার জন্য। এই চেইনটা আসলে কিভাবে তৈরি হয়? ধরেন প্রথমে আমরা একটা সিএসআর জেনারেট করি, সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটা সিএসআর। এটা হচ্ছে আমার বেস সার্টিফিকেট। হ্যাঁ, এই সার্টিফিকেটের সিএসআরটা আমরা তৈরি করার পরে
এটাকে আমরা অফলাইনে সিডিতে করে রুট সিএ বাংলাদেশের কাছে পাঠাই। তারা তখন কি করে, এই আমার এই সিএসএফটাকে নিয়ে ওই ভল্ট রুমে যায়, তার এই কিটা বের করে আমার এই সার্টিফিকেটটাকে সাইন করে দেয়। তখন এই সার্টিফিকেটটা আমরা নিয়ে আসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিএ যে সার্টিফিকেটটা, এটাও রুট সি এর মতো অফলাইনে থাকে, সিমিলার সিকিউরিটিতে, আলাদা একটা ডাটা সেন্টারে, যেখানে এখানেও আবার এইরকম 16 থেকে 32 জন লোক নিয়ে এই ডকুমেন্টটা অ্যাক্সেস করতে হয়। এই সার্টিফিকেটটা দিয়ে আমরা আসলে এই সার্টিফিকেটটাকে সাইন করি, পরের যে সাব সিএটাকে। এটা হচ্ছে আমার ইস্যুইং সিএ। এই জন্য দেখেন আমি একটা জিনিস দেখাই, প্রথমে হচ্ছে রুট সিএ বাংলাদেশ, তার উপরে যেহেতু আর কেউ নাই, প্যারেন্ট কেউ নাই, তাই রুট সিএ সার্টিফিকেট সে নিজেই ইস্যু করছে, তাকে ইস্যু করা হয়েছে। কিন্তু আমরা যখন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিএ সার্টিফিকেটটা দেখব, তখন দেখেন ইস্যুড টু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিএ আর ইস্যুড বাই রুট সিএ বাংলাদেশ, মানে উপরের সার্টিফিকেটটা দিয়ে সাইন করা। তারপরে যদি আমরা সাব সিএটাকে ওপেন করি, তাইলে দেখবেন ইস্যুড টু বিসিসি সাব সিএ সার্টিফিকেট আর ইস্যুড বাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিএ, আর সবার শেষেরটা হচ্ছে আমার এই যে সার্টিফিকেট, এটাকে ইস্যু করেছে তার উপরের সিএ। শুধুমাত্র এই সাব সিএটা অনলাইনে আছে, বাকি দুইটা সার্টিফিকেট অফলাইনে, যে দুইটাকে অ্যাক্সেস করা কোনো হ্যাকারের পক্ষে মানে পসিবল না, পৃথিবীর কোনো হ্যাকারের পক্ষে পসিবল না। তার মানে আপনি এই চেইনটা চাইলেও তৈরি করতে পারবেন না। এই জন্য এই জিনিসটা এতটা সিকিউরড, এবং পৃথিবীর সবার ক্ষেত্রে এরকম। ইভেন গুগল বলেন, মাইক্রোসফট বলেন, তাদের যে ইস্যুইং সিএ যেটা, সেটাই অনলাইনে থাকে, তার যে রুট সেটা সবসময় অফলাইনে থাকে। এইবার আসি আমরা এই ডকুমেন্টটা এডিট করা নিয়ে। হ্যাঁ, এক ভাইয়া বলছিলেন যে ডকুমেন্টটা সহজে এডিট করা যাবে। আসেন তো আমরা দেখি এটাকে এডিট করার জন্য কি করা যায়। আমার এই পিডিএফ এডিটর যেটা আছে, সেটা দিয়ে আমি এডিট করতে পারছি না, আমি একটা স্পেশাল এডিটর ইউজ করব, সেটা হচ্ছে অনলাইন এডিটর। এখানে আমি আমার এই ডকুমেন্টটাকে আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন একটু আগে আমি জিনিসটাকে সাইন করেছি, এই যে 9:51 মিনিটে আমি এটাকে আপলোড করে দিচ্ছি। সো আপনারা চিঠিটা দেখতে পাচ্ছেন, রাইট? আমি একটু যদি এটাকে জুম করে দিই, এখন দেখা যাচ্ছে, রাইট? দেখেন চিঠিতে সবকিছু ঠিকঠাক আছে, ডিজিটাল সিগনেচারটা কিন্তু এখন পর্যন্ত আছে। সো আমি এখানে একটা টেক্সট বসাতে চাই, ধরেন এই টেক্সটটাকে ঠিক উপরেই বসাই। হ্যাঁ, এই জায়গাটায় বসাবো না, এখানে বসে বামে বসে আমি এখানে লিখে দেই এডিটেড। এবং এটাকে একটু বোল্ড করে দেই, কালারফুল করি যাতে আমাদের দেখা সুবিধা হয়। রেড কালার করে দিচ্ছি। সো আমি এখন পিডিএফটাকে এডিট করে নিই এবং পিডিএফটাকে আমি ডাউনলোড করি। ডাউনলোড করলাম, এই হলো আমার নতুন পিডিএফ। আমি এটাকে পিডিএফ রিডার দিয়ে ওপেন করি, দেখেন তো কি ঘটনা ঘটছে। সো আমার এই এডিটেড জিনিসটা আছে, কিন্তু আমার ডিজিটাল সিগনেচারটা নাই। আপনি যখনই ডিজিটালি সাইন্ড কোনো ডকুমেন্টকে আপনি এডিট করতে যাবেন, তখন আপনি এডিট করতে পারবেন, কিন্তু আপনার স্বাক্ষর থাকবে না। স্বাক্ষর ছাড়া কোনো ডকুমেন্ট আসলে অফিসিয়ালি কেউ অ্যাকসেপ্ট করবে না। আমি ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে কি রকম হয় আমি দেখাচ্ছি। এটা পিডিএফ দেখালাম, মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল আমি সাইন করে দেখাই, যেটা আমি লোকালি সাইন করব। লেটস সে আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করলাম, টেস্ট ডকুমেন্ট। So this is digitally signed, right? So আমি এটাকে সেভ করে নিলাম। সো আমি এখন আমি লোকাল সাইনিং একটা সার্টিফিকেট দিয়ে সাইন করব। আগেরটা এই সাইন দিয়ে করেছিলাম,
এই সার্টিফিকেটটা আমার পিসিতেই আছে, আমি দেখি ট্রাই করি সাইন করার জন্য। সো আমরা সাইন করার জন্য ইনফোতে যাব, প্রোটেক্ট ডকুমেন্ট, এড এ ডিজিটাল সিগনেচার। সো আমার একটা যে সাইনিং সার্টিফিকেট আছে, আমি যদি একটু দেখি, এই যে এই হচ্ছে আমার সার্টিফিকেটটা আছে। সো এখানে আমার দুইটা সার্টিফিকেট সম্ভবত আছে, একটা হচ্ছে অনেকগুলো সার্টিফিকেট আছে, একটা ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস 0। সো আমি ইমেল সার্টিফিকেটটা দিয়ে আমি সাইন করি। সাইন। সো আমার ডকুমেন্টটা সাইন হয়ে গেল। এখন যদি আমি কিছু চাই, দেখেন আমি এই ডকুমেন্টে কিছু লিখতে পারবো না, আমি কিন্তু টাইপ করতেছি। নিচে দেখেন আপনার একটা মেসেজ দেখাচ্ছে, ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ বিকজ দ্য সিলেকশন ইজ লকড। মানে আমি ডিজিটালি সাইন করার পরে কোনো ডকুমেন্টে আর কিছু লিখতে পারবো না, কিন্তু এটাকে এডিট করা সম্ভব। আমি আগে স্বাক্ষরটা দেখাই। এই যে এই একটা আইকন আছে দেখেন, দিস ডকুমেন্ট কন্টেইনস সিগনেচার, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা ডান পাশে প্যানেল চলে আসবে। এই প্যানেলে আমরা যখন আসব তখন এখানে আমরা সিগনেচারটা দেখতে পারবো, এবং এই যে ক্লিক করলে আমরা সেই সার্টিফিকেটটা আবার পাবো। এটা কি, এটা নাম ক্লাস 0 সার্টিফিকেট, এটার ভ্যালিডিটি 1 মাস। যে বাকি সবকিছু আমরা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমার সার্টিফিকেশন পাথ দেখেন, এখানে হচ্ছে সাবসিএ ক্লাস 0, আগেরটা ছিল ইসাইন। এবং এখানে মেসেজ আসে, ইউ হ্যাভ এ প্রাইভেট কি দিস that corresponding this certificate. So this certificate is okay, certificate status সব ঠিক আছে। সো আমরা যদি এডিট করতে চাই তাহলে ধরেন আমি এডিট এনিওয়ে করলাম, ইয়েস করলাম, তো আমার সার্টিফিকেটটা রিমুভ হয়ে গেল। এবং আমি করলাম কি, আমি এই ডটটা মুছে দিলাম। আমরা কম্পিউটারে যখন কোনো এডিট করি এবং কোনো ভুল করি, আমরা করি কি, আনডু করি। সো লেটস আনডু। দেখেন আমি আনডু করতেছি, বাট এই ডকুমেন্ট আর আসবে না। ডকুমেন্ট দেখা যাচ্ছে কিন্তু আমার সিগনেচার আর কখনো ব্যাক করবে না। আপনি যাই করেন আর সিগনেচার ব্যাক করবে না। আমার ডট চলে আসছে, বাট স্বাক্ষর আর আসবে না। এটাকে আবার নতুন করে সাইন না করা পর্যন্ত এরকমই থাকবে। সিমিলারলি আমার পিডিএফ এর ক্ষেত্রে এরকম হবে। এখন আমি ডিজিটালি সাইন পিডিএফটার দুইটা পার্থক্য দেখাই। এই যে দেখেন, এই যে ডিজিটালি সাইন, এটা হচ্ছে ডিজিটালি সাইন, আর এটা হচ্ছে এডিটেড। তো আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা ডকুমেন্ট ডিজিটালি সাইন কিনা? অনেক সময় সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার ইনভিজিবল থাকে অনেক ডকুমেন্টে। সো এটা চেক করার জন্য এই যে দেখেন, একটা বাম পাশে ম্যানেজ ডিজিটাল সিগনেচার ক্লিক করলে একটা প্যানেল বের হবে, যেই প্যানেলে দেখতে পারবেন আপনারা এই ডকুমেন্টটা কিভাবে সাইন হয়েছে, কখন সাইন হয়েছে, তার ডিটেলস, সার্টিফিকেটের ডিটেলস, এই যে সার্টিফিকেট কোন সার্টিফিকেটটাতে সাইন করা আছে। এবং আমরা যে এডিটেড ডকুমেন্টটা সেটা যদি দেখি, তাহলে যদি এখানে ক্লিক করি দেখবেন নাই, এখানেও স্বাক্ষর নাই, এখানেও স্বাক্ষর নেই, এই প্যানেলে থাকবে না। তো আপনি চাইলেও ডিজিটাল স্বাক্ষর আর ব্যাক করাইতে পারবেন না। এখন ম্যাজিকটা হচ্ছে কি, এই জিনিসটা আমরা আমাদের দেশে শুধুমাত্র ডকুমেন্ট সাইনিং এর ক্ষেত্রেই আমরা এখন পর্যন্ত ব্যবহার নিশ্চিত করতে পারছি না, কিন্তু এটার ব্যবহার সবচেয়ে বেশি হয় পৃথিবীতে যে সার্টিফিকেটটা, সেটা হচ্ছে ডিভাইস সার্টিফিকেট এবং এসএসএল সার্টিফিকেট। এই দুইটা সার্টিফিকেট সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রতিটা স্মার্ট ডিভাইসের সাথে ব্যবহার। এখন যারা সফটওয়্যার ডেভেলপার, আপনারা আসলে যেই কাজটা আপনাদের করতে হতে পারে, আপনাদের ব্যবহার হতে পারে কোড সাইনিং সার্টিফিকেট, আর হচ্ছে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে যদি পিকেআই এনাবল বা ডিজিটাল সিগনেচার এনাবল করতে চান, তাইলে আপনাদেরকে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ধরেন দুইটা স্ট্যান্ডার্ডে সাইন হয়, এক হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে পিডিএফ। তো পিডিএফ সাইন করার জন্য আপনারা যে লাইব্রেরিটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আইটেক্স শার্প। আইটেক্স এর একটা লাইব্রেরি আছে পিডিএফ সাইনিং এর জন্য। আইটেক্স শার্পের একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটা পিডিএফ সাইনিং এর জন্য ব্যবহার করা হয়। আর এখন আপনারা গিটহাবে প্রচুর রিসোর্স পেয়ে যাবেন এই সাইনিং করার জন্য, এই সাইনিং এর মেকানিজমের জন্য
অনেক ধরনের ডকুমেন্ট আছে এবং লাইব্রেরি আছে। সো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে কখনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন যে পিডিএফ সাইনিং করতে গেলে বা এক্সএমএল সাইনিং করতে গেলে কোথাও যদি আটকে যান, আমরা তখন আপনাদেরকে স্যাম্পল কোড দিয়ে হেল্প করতে পারবো, লাইব্রেরি গুলো দিতে পারবো, শেয়ার করবো আর কি আমরা তখন 1-to-1। মোটামুটি এই ছিল আমার এটা বেসিক ধারণা। এখন যদি আপনাদের কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আমরা বাকি ক্লাসিফিকেশন গুলো নিয়ে আজকে আলোচনা করবো না, যদি কখনো সময় হয় ইমেল সার্টিফিকেট বা টিএলএস ক্লায়েন্ট অথেন্টিকেশন সার্টিফিকেট কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা হয়তো প্র্যাকটিক্যালি হয়তো ভবিষ্যতে দেখবো আর কি। তো এই মুহূর্তে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি শেয়ারিংটা একটু স্টপ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। মডারেটর আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আপাতত হচ্ছে আমাদের আসাদুজ্জামান নূর ভাইয়া নাই, সো ওনারা বর্তমানে এটা আপাতত আমি দেখতেছি। আই হোপ সো কারো কোনো কোয়েশ্চেন নাই, বাট আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি কি কোয়েশ্চেনটা করবো ভাইয়া? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, তো হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি রিসেন্টলি দেখছেন কিনা জানি না, বাট নগদে হচ্ছে একটা সিগনেচার সিস্টেম চালু করছে, যেটা আপনি একটু বললেন, যেটা যদিও একবার বলছেন যে ডিজিটাল সিগনেচারে ক্যালিগ্রাফি কোনো ভ্যালু নেই। তো সেখানে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন করার পরে তারা হচ্ছে সিগনেচার চাচ্ছিল, বাট আমি যেটা খেয়াল করলাম যে অনেক ফোনের ডিসপ্লেতে আর কি সিগনেচারটা ঠিকভাবে লেখা যাচ্ছিল না, বা আপনি আপনার জিনিসটা ঠিকমতো লিখতেছেন কিনা ওইটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না। সো এই টাইপের সিগনেচার গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে? এটা ইলেকট্রনিক সিগনেচার, ওই যে আপনি ডিভাইসের মাঝখানে ইলেকট্রনিক স্বাক্ষর নিয়ে নিচ্ছেন, এটা ডিজিটাল সিগনেচার না। এটা ইলেকট্রনিক স্বাক্ষর, যেটা আপনার স্ক্যান সিগনেচার, ইলেকট্রনিক স্বাক্ষর, ওটার কিন্তু আইনগত কোনো বৈধতা বাংলাদেশে নাই। আমি আপনাদের আইনগুলো দেখাইলাম, বাংলাদেশের আইনে ওই স্বাক্ষরের আদালতে কোনো বৈধতা নেই। না, তাহলে যেহেতু বৈধতা নাই, তাহলে তারা হচ্ছে এটা যে ইউজ করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোন কনটেক্সটে ইউজ করা হচ্ছে এটা নিয়ে তারা কনসেন্ট নিচ্ছে, আপনার কাছ থেকে কনসেন্ট নিচ্ছে, কিন্তু ধরেন এই ধরনের কোনো লিগ্যাল ইস্যু তৈরি হলে তখন দেখা যাবে যে তারা আইনগত কোনো ইয়ে পাচ্ছে না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশের জিও লোকেশনের মধ্যে পৃথিবীর অন্য দেশের সার্টিফিকেট দিয়ে যদি স্বাক্ষর করা কোনো ডকুমেন্ট হয়, সেটাও কিন্তু আপনি আইনগতভাবে কোনো ধরনের সহায়তা পাবেন না। আপনাকে বাংলাদেশি কোনো সার্টিফাইং অথরিটি থেকে সার্টিফিকেট নিয়েই সাইন করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। তো আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, গেছিলাম সম্ভবত একটা, আপনি কিভাবে একটা পিডিএফ ভেরিফাই করবেন আমাদের থ্রুতে। এতক্ষণ তো আমি দেখালাম যে আপনি পিডিএফ এডিটর দিয়ে বা পিডিএফ রিডার দিয়ে ভেরিফাই করতে পারেন। সো আপনারা আরেকটা যেটা করতে পারেন, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি একটু। এটা হচ্ছে আমাদের বিসিসির ওয়েবসাইট। তো এখানে আপনারা গিয়ে ভেরিফাই করার ট্রাই করতে পারেন একটা ডকুমেন্ট, একটা পিডিএফ ডকুমেন্টকে। তো এখানে হচ্ছে সার্ভিসেস এর মধ্যে দেখবেন ভেরিফাই ডকুমেন্ট নামে একটা অপশন লিংক আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ভেরিফিকেশনের লিংক পাবো। এখন সাধারণ মানুষ কিভাবে ডকুমেন্ট ভেরিফাই করবে, সো এখানে এবং আরেকটা লিংক আছে, সেটা হচ্ছে এটা সবার মানে সবগুলো সার্টিফাইং অথরিটিতেই এই লিংকটা শেয়ার করা আছে, প্লাস উদ্যোগে এটা করা হয়েছে যে এখানে আমি যদি একটা ফাইল দেই, যে আপনার ডিজিটালি সাইড ফাইলটা যদি আমি দিই, দেখেন এই ডকুমেন্টটা
কে স্বাক্ষর করেছে, সার্টিফিকেটের চেইন ভ্যালিড কিনা, সবকিছু বলে দিচ্ছে। এবং আমি যখন যেই এডিটেড ডকুমেন্টটা দিয়েছিলাম সেটা আমি যদি দেই, এই যে এটা ছিল আমার এডিটেড ডকুমেন্ট, তো এটাকে যদি আমি দেই, দিস ডকুমেন্ট ইজ নট ডিজিটালি সাইন্ড, আপনারা চাইলে এইভাবে ভেরিফাই করতে পারেন। এখন আপনাদের কাছে অনেকেই হয়তো ইটিন আছে, ইটিনে কখনো কোনো স্বাক্ষর দেখেছেন? ইটিন সো আমাদের ইটিনটাও কিন্তু ডিজিটালি সাইন্ড। হ্যাঁ, আমি একটু ইটিন বের করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অনেকেই জানি না যে ইটিনটা ডিজিটালি সাইন্ড একটা ডকুমেন্ট। এই জিনিসটা তো আমরা সবাই দেখছি না, ইটিন। এখানে কোনো স্বাক্ষর আছে? এই ডকুমেন্টটাও ডিজিটালি সাইন। এটা কি ডিজিটালি সাইন আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমরা যদি বামে সিগনেচার প্যানেলে যাই, এই যে এখানে আমরা দেখতে পারবো যে কে স্বাক্ষর করেছে। এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ম্যাঙ্গো সাবসিএ ক্লাস 3 এন্টারপ্রাইজ সার্টিফিকেট। এটা 2015 থেকে 2017 পর্যন্ত সার্টিফিকেটটা ভ্যালিড ছিল। ডিটেইলসে যদি যাই আমরা দেখতে পারবো এই যে সিরিয়াল নাম্বার, এই সবই আমরা দেখতে পারবো। ইস্যুয়ার কে, ম্যাঙ্গো টেলি সার্ভিসেস, ভ্যালিডিটি কবে ছিল, সাবজেক্ট কি ছিল, সবকিছু এখানে দেয়া আছে। এটা আমাদের দেশের প্রথম গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা আসলে ডিজিটালি সাইন্ড। জি ভাই, এখন যদি বলেন কারোর আর কোনো কোশ্চেন আছে কিনা? কিছু লিখেছেন? গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ আছে সেই ইনিশিয়েটিভ অনুযায়ী আমাদের দেশের এখন যত নতুন গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন গুলো তৈরি হবে সবগুলাকে পিকে এনাবল হইতে হবে, মানে ডিজিটাল সিগনেচার সাপোর্ট করতে হবে। সো সামনের দিনগুলোতে আপনার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সাইবার সিকিউরিটির ফার্স্ট মানে বেসিক। আমরা যদি ধরেন অনেকে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে যাই কিন্তু ডিজিটাল সিগনেচারটাকে একটু ইগনোর করি। ডিজিটাল সিগনেচার হচ্ছে মানে ফার্স্ট প্রিভেনশন, আর অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি আপনার ডকুমেন্টকে, ডাটাকে সিকিউর করে রাখলে আপনি বরঞ্চ হ্যাকারের কাছ থেকে আপনি ইজিলি বাঁচতে পারবেন। এখন আমাদের দেশে দেখেন সবচেয়ে বেশি কমন যে জিনিসটা চুরি হয় সেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনার কোনো সিস্টেম লগ ইন করেন সহজেই হ্যাক করা পসিবল। কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ডের পাশাপাশি যদি 2 ফ্যাক্টর হিসেবে সার্টিফিকেট বেস লগ ইন করেন তাহলে পৃথিবীর এখন পর্যন্ত কোনো হ্যাকার আমি দেখি না এরকম সিস্টেম কোনোটা হ্যাক হয়েছে, এরকম কোনো নজির নাই প্রাইভেট কির অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত। এটা একটা বিশাল জার্নি। এবং শুধু এই পিকেআই এর উপরে বেস করে একটা কনফারেন্স হয়, আপনারা হয়তো জানেন কিনা, যেটাকে বলা হয় আরএসএ কনফারেন্স। সান ফ্রান্সিসকোতে প্রতি বছর হয় ইউএসএ। এখানে পৃথিবীর সকল নতুন টেকনোলজি দেখানো হয়। সেখানে এই পিকেআই এর, এই আরএস এর নিয়ে অনেক ধরনের প্রেজেন্টেশন হয়, ডেমো হয়। কারো একটা প্রশ্ন নাই আপনাদের মধ্যে? আমি অবাক হচ্ছি, আপনারা তো অনেকে আছে নতুন জানেন। আগে রোল একটা দেন দুইটা। ওয়ালাইকুম আসসালাম। দুটো কত?
আপনার 40 ভয়েস পাচ্ছি না। 24 বা একটা দিলেও দিতে পারেন, একটা দিলেও মনে হয়ে যাবে। একটা দেন, একটা খাই। উনি মনে হয় ভুল করে মাইকটা অন করেছে। ওকে, থ্যাংক ইউ। নূর ভাই আপনার সাউন্ড অফ করলে ভালো হয়। তো জেনারেটিভ এআই এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, এআই কে কন্ট্রোল করার সবচেয়ে ইফেক্টিভ থ্যাংক ইউ। যে টুলস পৃথিবীতে এখন আছে সেটা হচ্ছে এই সার্টিফিকেট। সো আপনারা জানেন যে এআই সবকিছুই জেনারেটিভ নিজে থেকে করতে পারে। তো জেনারেটিভ এআই কে যদি আপনি প্রতিটা স্টেজে ফাইন্ডিংস দেন, হ্যাঁ, যে সার্টিফিকেট ছাড়া তার নেক্সট কাজটা সে করতে পারবে না, তখন তার পক্ষে আর কোনো কিছু আগানো সম্ভব না। সে চাইলেই কোনো কিছু জেনারেট করতে পারবে না। প্রতিটা স্টেপে যদি আপনি পিকিআই দিয়ে তাকে বাইন্ড করে দেন, এবং এই যে ডাটাগুলোকে যদি আপনি সাইন করে রাখেন, এই যে আমরা বলছিলাম শুধু আমি দেখালাম পিডিএফ আর ওয়ার্ড। সো আপনি যখন এক্সএমএল সাইন করে দিবেন, এক্সএমএল সাইন করে দিলে এক্সএমএল যদি কেউ কোনো পরিবর্তন করে সেটাও দেখাবে। যেমন আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারে আমরা একটা লগ সাইনার তৈরি করেছি। সো আমাদের প্রতিদিন যে লগগুলো তৈরি জেনারেট হয়, সেই লগগুলোকে আমরা একটা এই লগ সাইনার দিয়ে সাইন করে রেখে দিই। কেউ যদি কোনো ধরনের পরিবর্তন করার চেষ্টা করে তাহলে সহজেই ধরা পড়ে যাবে। এবং ন্যাশনাল ডাটা সেন্টারে এখন যদি কেউ কোনো সার্ভিস অ্যাক্সেস করতে চায় তাহলে তার ইউজার নেমের পাশাপাশি একটা সার্টিফিকেট লাগে, যেটা দিয়ে অথেন্টিকেশন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করে তাকে লগ ইন করতে হয়। তো এই সিস্টেমগুলোকে ভাঙা একটু ডিফিকাল্ট। এখন অনেকের, আমি জানি না, অনেকের হয়তো এই কোয়েশ্চেনটা আসা উচিত ছিল যে কোয়ান্টাম কম্পিউটার আসতেছে, তাহলে আমাদের এই জিনিসটা কি হবে। আমরা বলতেছি যে এত সিকিউর, কোয়ান্টাম কম্পিউটার আসলে তো এত সিকিউর নাও থাকতে পারে। সো এই যে আমরা আরএসএ কি, আমাদের যে আরএসএ SHA-256 যে বিটের অ্যালগরিদমটা, এটাকে যদি ভাঙার জন্য এই মুহূর্তে পৃথিবীর ফাস্টেস্ট কম্পিউটারকে দেওয়া হয়, তাহলে তার রিমেইনিং টাইম দেখায় 403 বছর বা 5 বছর, এরকম একটা টাইম দেখায় এই কিটাকে ভাঙার জন্য। সো এটা আনব্রেকেবল না, ব্রেকেবল। এখন ধরেন আমার টেকনোলজি খুব বেশি ফাস্টার হয়ে যাচ্ছে, তাইলে কি হবে? ধরেন 10 টাইমস আগায় যাবে 40 বছর, আরো 10 টাইমস আগায় গেল 4 বছর, কিন্তু আমি একটা সার্টিফিকেটের কিয়ের মেয়াদ দিচ্ছি মাত্র 1 বছর। আমরা কিন্তু সময়ের সাথে সাথে এই বিটের পরিমাণটা বাড়াচ্ছি। আমরা এখন 2048 বিট ব্যবহার করছি সার্টিফিকেটের জন্য। আবার আমাদের সাবসিএ গুলোকে আমরা নিয়ে গেছি 4096 বিটে। আমরা হয়তো এন্ড ইউজার সার্টিফিকেটটা, অনেক অ্যাপ্লিকেশন এখনো 4096 বিট সাপোর্ট করে না, বিধায় আমরা আমাদের এন্ড ইউজার সার্টিফিকেটটাকে ওইখানে আপডেট করতে পারছি না। হয়তো আগামী কিছুদিনের মধ্যে সব অ্যাপ্লিকেশনই 4096 বিট সাপোর্ট করা শুরু করবে, তখন আমরা এটাকে আপডেট করে 4096 এ নিয়ে যাব। পাশাপাশি যখন কোয়ান্টাম কম্পিউটার আসছে, পিকে এর ক্ষেত্রে আরেকটা নতুন টার্মিনোলজি চলে আসছে মার্কেটে, সেটা হচ্ছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, যেটাকে আমরা পিকিউসি বলি। সো পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিও বের হয়ে গেছে এই গত বছর। মানে এনআইএসটি আপনার এই নতুন অ্যালগরিদম আমাদেরকে অ্যাপ্রুভ করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, ইউএস এর একটা প্রতিষ্ঠান, তারা আসলে এই কিগুলাকে বা অ্যালগরিদম গুলাকে অ্যাপ্রুভাল দেয়। তো আপনারা এখানে যখন যাবেন তখন দেখতে পারবেন যে তারা নতুন করে এই যে ফ্রেমওয়ার্ক গুলা দেয়, স্ট্যান্ডার্ড গুলাকে অ্যাপ্রুভ করে। সো রিসেন্টলি 3টা অ্যালগরিদম তারা ইয়ে করেছে। পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির যে অ্যালগরিদম গুলো নতুন আসছে সেইগুলোকে তারা রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে 3টা।
এটা অনেকগুলা অ্যালগরিদম আসলে এই কম্পিটিশনে ছিল। সেই কম্পিটিশন থেকে তারা তিনটাকে সিলেক্ট করেছে আর কি। আগের বার ছিল আরএসএ, তার আগে ছিল ডিএসএ, এইএস, অনেক অ্যালগরিদম ছিল, MD5 হ্যাশিং অ্যালগরিদম ছিল। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আর কি। তো অ্যানালিস্টিক ফ্রেম আছে, এই নিয়ে আমাদের সামনে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আসতেছে। পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমরা হয়তো কাজ করা শুরু করবো খুব দ্রুত। আর SSL এর ক্ষেত্রে এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড বলে যে 90 ডেজের সার্টিফিকেট ইস্যু করার জন্য। তাইলে আপনার যদি কোয়ান্টাম কম্পিউটারে চলে আসে তাও এই কিটাকে ভাঙতে পারবে না। পৃথিবীতে এই মুহূর্তে যেই কোয়ান্টাম কম্পিউটার পাওয়া যায় তার পাওয়ার হচ্ছে 200 কিউবিটস, কিন্তু একটা আরএসএ অ্যালগরিদমকে ভাঙার জন্য একটা কোয়ান্টাম কম্পিউটারের স্ট্রেংথ হতে হবে মিনিমাম 10,000 কিউবিটস, তাইলে সে এই কিটাকে ভাঙতে পারবে। কোয়ান্টাম কম্পিউটার আসলেও এই মুহূর্তে আমরা কোনো রিস্কে নাই আর কি। আপনাদের আরেকটা এক্সাম্পল আমি দেখাই, আপনারা এই জিনিসটা দেখেছেন কিনা আমি জানি না। এই জিনিসটা সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে কিনা আমি শিওর না, বাট আমি একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে যত বিমান আকাশে আছে সব দেখা যাচ্ছে। আমি ধরেন আমি আমার স্ক্রিন অফ না, আমি সরি স্ক্রিন শেয়ার করে দিই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, আমরা ধরেন আমরা একটা বিমান ট্র্যাক করি। বাংলাদেশে কোনো বিমান এই মুহূর্তে আকাশে আছে কিনা আমরা চেক করি। লেটস সে এই যে কাতারের এই বিমানটাই ধরেন আমি একটু চেক করলাম। তো এই বিমানটাতে আমরা যখন ক্লিক করছি দেখেন বাম পাশে একটা প্যানেল চলে আসছে। তো এই বিমানটা কোথা থেকে যাচ্ছে? দোহা থেকে ম্যানিলা যাচ্ছে। কখন বিমানটা ফ্লাই করেছে, কখন পৌঁছাবে, এস্টিমেটেড টাইম, বিমানের মডেল, এবং এটা কত ফিট উপরে আছে এবং এর স্পিড কত, প্রায় 1022 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, এর লংটিটিউড ল্যাটিটিউড আমরা পাচ্ছি। তারপরেও এই বিমানগুলো হ্যাক হয় না কেন জানেন? এই একটা মাত্র জিনিস, সার্টিফিকেটেড কমিউনিকেশনের জন্য। প্রতিটা বিমান তার রাডারের সাথে এই এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ করে। আদারওয়াইজ এই বিমানগুলোকে কিন্তু আপনি চাইলে মানে মিসগাইড করতে পারতেন না। এখনকার আধুনিক বিমানগুলোতে যখন লং ফ্লাইটে যায় একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে অটো ফ্লাইট। অটো ফ্লাইটে মোডে দিয়ে পাইলট কিন্তু ঘুমায় যায় 3 ঘন্টা 4 ঘন্টার জন্য। বিমান কিন্তু তখন আপনি চাইলে মিসগাইড করতে পারেন না, কারণ এই বিমানের এই প্রতিটা ইনস্ট্রাকশন ডিজিটালি সাইন্ড, এবং প্রতিটা বিমান কোম্পানি তাদের নিজস্ব সার্টিফিকেট ইউজ করে এই ক্ষেত্রে। আপনি পৃথিবীর সব বিমান দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কোনোটাকে হ্যাক করতে পারছেন না।
দেখেন এত বিমান দেখা যাচ্ছে পৃথিবীতে, তো আপনি কোনোটাকে হ্যাক করতে পারছেন না। ইভেন ইসরায়েলও পারছে না, ইউএসও পারছে না, তাদের এত টেকনোলজি থাকার পরেও। ইভেন ধরেন নাসার যে রকেট গুলো যায়, তাদের কমিউনিকেশন কিভাবে হবে, সবকিছুই এই ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দিয়ে সাইন করা বা এনক্রিপ্ট করা থাকে। আমার মানে ইম্পর্টেন্স বলার জন্য আমি এই জিনিসটা বললাম যে দেখেন আমাদের একদম জিরো থেকে, হাতের মোবাইল থেকে বিমান পর্যন্ত এমন কোনো জায়গা নাই, স্মার্ট কোনো ডিভাইস নাই যেখানে এর অস্তিত্ব নাই। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন? আই থিংক এখন আর কারো কোশ্চেন নাই। জি নক্স ভাইয়া বলেন আপনার কোনো কোশ্চেন থাকলে। আজকের ইয়াতে তো অনেক ইনফরমেটিভ অনেক কিছু ছিল, তো একসাথে আর কি সবগুলো একসাথে প্রসেস করতে পসিবল হয় নাই। তো এটার কি কোনো রেকর্ডিং থাকলে আর কি একটু ভালোই তো আমাদের জন্য, যে নেক্সট যাতে এটা দেখা যেত। আপনাদের যদি কারো এই সম্পর্কে কেউ যদি জানতে চান, তাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন পরবর্তী সময়ে। আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক বা আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে যদি চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। জি ভাই, যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আই হোপ সো আর কারো কোনো কোয়েশ্চেন নেই। অ্যান্ড আজকের যে ইন্টারেক্টিভ সেশনটা এটা খুবই ভালো ছিল, অনেক ইনফরমেটিভ ছিল, এখানে অনেক ইনফরমেশন ছিল। আমরা অনেকে হয়তো বা এই জিনিসগুলো জানতাম না। ধন্যবাদ নাইট ভাইকে এত সুন্দর একটা সেশন দেওয়ার জন্য। আশা করি হচ্ছে আমরা আবারও নাইট ভাইয়ের সাথে বসবো, আবারও আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিপলি ভাবে জানার চেষ্টা করবো। তো আমি ধন্যবাদ জানাবো নাইট ভাইকে এত সুন্দর একটা সেশন আমাদের দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই যে আমি আমার ইমেল অ্যাড্রেস শেয়ার করে দিয়েছি, কারো যদি কোনো কোয়েরি থাকে আপনারা এখানে করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অলওয়েজ, আর কারো যদি পার্সোনালি আসতে চান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চলে আসবেন, উই আর ওপেন ফর অল। ঠিক আছে। আর একটা অ্যানাউন্সমেন্ট আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সামনে সম্ভবত জুনের সেকেন্ড উইকে একটা পিকেআই কন্টেস্ট হবে, অর্গানাইজড বাই বাংলাদেশ সিসিএ। পিকেআই সামিট হবে, সেখানে একটা কন্টেস্ট হবে, সেখানে যদি কেউ পার্টিসিপেট করতে চান, প্রিপারেশন নিতে পারেন, পড়াশোনা করতে পারেন। প্রাইজ মানি 1 লাখ টাকা প্রাইজ মানি, উইনার 1 লাখ পাবে। রানার আপেরটা আমি ঠিক বলতে পারছি না, 3টা ক্যাটাগরিতে হবে। স্কুলের বাচ্চারা থাকবে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা লেভেল থাকবে এবং প্রফেশনালদের জন্য একটা লেভেল থাকবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাইজ মানির ব্যবস্থা আছে। তো আমরা যদি ওই নিউজ পাই, আমি হয়তো এই গ্রুপে দিয়ে শেয়ার করে দিব। কেউ ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এখন সবচেয়ে বেশি বড় ধন্যবাদ প্রাপ্তি হচ্ছে নূরের। নূর অনেক চেষ্টা করছে এটা করার জন্য, আমার সাথে যোগাযোগ করছে, আপনাদের সাথে। আমি জানি না সেশন কেমন লাগলো, আপনারা হয়তো পরবর্তী সময় যদি ভালো লাগে ফিডব্যাক দিবেন। নূর অনেক ভালো লাগছে ভাইয়া, বাকিরা মনে হয় অনেক এনজয় করছে। তো ওকে, আজকের মতো তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে সেশনটা নেওয়ার জন্য, আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য। যদি কেউ যোগাযোগ করতে চায় নূরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে, ইমেল করতে পারেন। ওকে ভাই, ইনশাআল্লাহ আমি হচ্ছে কেউ যদি যোগাযোগ করতে চাই অবশ্যই আপনার সাথে কানেক্ট করে দেব। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।